আজকে দুটো ঘটনার কথা উল্লেখ করে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম হচ্ছে যে বাংলাদেশের কোর্টে এটা সিদ্ধান্ত হয়ে গেল যে বাংলাদেশের সংবিধান থেকে, যে মুজিবুর রহমানের যে সংবিধান, সেখান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিয়ে দেওয়া হবে। কেন? যুক্তি হলো, বাংলাদেশে যেহেতু 90% হচ্ছে মুসলমান এবং তারা আল্লাহর উপাসক, সেই কারণে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, কাজেই এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটার কোনো জায়গা নেই। কারণ ধর্মনিরপেক্ষ শব্দ ইসলামের কোথাও নেই, সেকুলারিজমের শব্দ কোথাও নেই। সেই যুক্তিতে তারা বাদ দিয়ে দিল। আর একটা ঘটনা ঘটল, ইরাক, যেটা ছিল মেসোপটেমিয়া, সেই ইরাকে মেয়েদের বিয়ের বয়স কমিয়ে 9 বছর করা হলো। 9 বছর বয়সে মেয়েরা বিয়ে করতে পারবে, মেয়েদের বিয়ে হবে। এবং তার সঙ্গে আরও অনেকগুলো ক্লজ আছে, যে তারা কোনো রকমের বিবাহ বিচ্ছেদ করতে পারবে না, তারা কোনো রকমের তাদের ওপরে অত্যাচার হলে অভিযোগ করতে পারবে না। এগুলো সমস্ত আজকে পাশ হয়ে গেল। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শক্তি কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ চুপচাপ। এই যে বাংলাদেশে যে কোর্টে যে আইন পাশ হলো এবং এটা এরপরে ওদের পার্লামেন্টে পাশ হবে, ভারতের যে সেকুলার এবং কমিউনিস্ট তারা কিন্তু সম্পূর্ণ চুপচাপ। এই কমিউনিস্টরা আমি শুনেছি বলতো, আমাদের মতো বোকা হিন্দুগুলোকে বোঝাতো যারা কমিউনিস্ট হতো তাদেরকে, যেহেতু ওরা এখনো অশিক্ষিত তাই ওরা এখনো এইসবে বিশ্বাস করে। ওরা যখন শিক্ষিত হয়ে যাবে তখন ওরা কিন্তু আর এই ধরনের ওই ধর্ম করে করবে না। কেন? শিক্ষাই আনে চেতনা। কমিউনিস্টদের একটা বিখ্যাত কথা ছিল, শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব। তো এবারে আমি আমার মূল যে আজকের ভিডিও, সেটার ব্যাপারে আমি যাচ্ছি। ঝাড়খণ্ডে আপনারা দেখছেন নির্বাচন হচ্ছে, এবং এবারে ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে প্রচণ্ড উথাল পাথাল হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগীজি থেকে সমস্ত বড় বড় নেতারা ঝাড়খণ্ডে ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনে। এবং এই নির্বাচনের মূল যে বিষয়, মূল যে অস্ত্র, সেটা হচ্ছে কি না, অনুপ্রবেশ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ। বিষয়টা হচ্ছে একদম 100% কারেক্ট। কেন? 51 সালের নির্বাচনে যখন সেন্সাস হয়েছিল, তখন ঝাড়খণ্ড, সেটা বিহারের মধ্যে ছিল, এই ঝাড়খণ্ড অঞ্চলে সাঁওতাল পরগনা, যেটা ঝাড়খণ্ডের যেটা সাঁওতাল পরগনা অঞ্চল, সেখানে আদিবাসীরা ছিল 44%। আর 11 সালের পরে তো আর সেন্সাস হয়নি। 11 সালে সেন্সাসে দেখা গেছে তারা নেমে এসছে মাত্র 24%। তাহলে এত পার্সেন্টেজটা গেল কোথায়? এরা সবাই কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, আর ওপার থেকে বন্যার জলের মতো মুসলমান ঢুকেছে। আগামী দিনে যে সেন্সাস হবে সেখানে কি হবে আমরা জানি না। সাঁওতাল পরগনার নিয়ম কি জানেন? সাঁওতাল পরগনার নিয়ম হচ্ছে যে সেখানকার জমি একমাত্র আদিবাসী ছাড়া কাউকে বিক্রি করা যাবে না। আমার কেন এই জিনিসটা আমি খুব ভালো মতো জানি, এবং আমরা নিজেরাও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমাদের মামার বাড়ি হচ্ছে বহু পুরুষ ধরে দেওঘরে ছিল, এবং পরবর্তীকালে তারা যখন দেওঘর থেকে চলে আসে, তারা কিন্তু তাদের বাড়িঘর সম্পত্তি, বিশাল বাড়ি ছিল। সবাই বলে, আমিও বলছি, বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, ভিডিওর স্বার্থে বলছি, নিজের প্রচারের জন্য বলছি না,
বিরাট বাড়ি ছিল, সব কিছু ছিল, সব দিয়ে আসতে হয়েছিল, কারণ ওখানে কোনো জমি বাড়ি বিক্রি করা যায় না সাঁওতাল পরগনায়। এটা হচ্ছে আইন, সে ব্রিটিশ আমল থেকে আইন ছিল, সেই আইন কিন্তু এখনো হয়েছে। অথচ আশ্চর্য হয়ে গেলাম আমরা যে সেখানে এক একটা মুসলমান পাড়া গড়ে উঠেছে ঝাড়খণ্ডে, সাঁওতাল পরগনায় এক একটা মুসলমান পাড়া গড়ে উঠেছে, এবং সেখানে জামাই পাড়া তৈরি নাম দিয়ে সেই সব পাড়া হয়েছে, এবং সেখানকার আদিবাসীরা দ্রুত সংখ্যায় কমে গেছে। এখন তারা কত হয়তো 10-12% নেমে গেছে। আগামী দিনে বলা হবে যে এইখানে আদিবাসীরা একসময় এখানে বাস করত, অথবা বলা হবে যে এটা কল্পকাহিনী, এখানে কোনোদিনই আদিবাসীরা বাস করতো না, এখানে আরবদের পূর্বপুরুষরা আগে এখানে বাস করত, তারাই দেহগত পরিবর্তন হয়ে ওই রকম হয়ে গেছিল। আগামী দিনে বলা হবে যেরকম রামকে বলা হয় রাম একটা কাল্পনিক চরিত্র, ঠিক সেরকমভাবে বলা হয় আদিবাসী বলিয়া কেহ ছিল না, এরা পরিবর্তনের মাধ্যমে ওই রকম হয়ে গেছিল। অথচ দেখুন এই জল জঙ্গলের যে মানুষ, তাদের রক্ষার কথা, তাদের স্বাতন্ত্র্যতা বজায় রাখার কথা কারা বলে? সব থেকে বেশি বলে কমিউনিস্টরা, আর তার সঙ্গে এই যারা সেকুলারিস্ট আছে তারা বলে। আশ্চর্যের বিষয় কিন্তু তারা এই আড়ালে এই কথাগুলোর আড়ালে তারা এই নিঃশব্দে এই জায়গাগুলোকে ইসলামীকরণ করছে। একটা জিনিস ভারতের দিকে ভয়াবহভাবে কিন্তু এগিয়ে আসছে, আপনারা নিজেরাও লক্ষ্য করবেন। সে জিনিসটা কি? আমরা দেখেছি স্বাধীনতার মোটামুটি আগে ব্রিটিশ আমলে ভারতের যে নর্থ ইস্ট সেইগুলোকে খ্রিশ্চানীকরণ করা হয়েছে, এবং সেগুলো সব কিন্তু খ্রিশ্চান রাষ্ট্র বলবো না, খ্রিস্টান স্টেট। ঠিক এইভাবে স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে কি দেখছি, ভারতের বিশেষ করে 2005 সালে যখন সোনিয়া গান্ধী থেকে ভারত সংগ্রামী হয়েছে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী কে? সোনিয়া গান্ধী। ভারতের রাষ্ট্রপতি কে? সোনিয়া গান্ধী। ভারতের আর্মির প্রধান কে? সোনিয়া গান্ধী। ভারতের অর্থমন্ত্রী কে? সোনিয়া গান্ধী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? সোনিয়া গান্ধী। অর্থাৎ সব কিছুই যখন সোনিয়া গান্ধী ছিল, সেই 2005 থেকে আর 2014-এর মধ্যে এই ঘটনাটা ভয়াবহভাবে ঘটেছে। ভারতের যে ছোট ছোট স্টেটগুলো, যেমন ঝাড়খণ্ড 81টা সিট আছে, উত্তরাখণ্ড, হিমাচল, এইভাবে যে ছোট ছোট স্টেটগুলো আছে সেইগুলোতে ইসলামীকরণ হচ্ছে। এই ইসলামীকরণটা কিভাবে হচ্ছে না, বাংলাদেশ থেকে লোক সেখানে আসছে। বাংলাদেশ থেকে এত লোক আসছে কি করে? বাংলাদেশে আমি আগেও বলেছি, আবারও বলেছি, 1984 সালে রাষ্ট্রপুঞ্জ ইউনেস্কো ওয়ার্নিং দিয়েছিল, তোমাদের এখানে যদি আর জনসংখ্যা বাড়ে তাহলে এরা কিন্তু আর এই দেশে খেতে পাবে না, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে। যখন এখানকার তারপরে পরবর্তী জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, এবং জ্যোতি বসুর সাথে খালেদা জিয়ার একটা সুন্দর চুক্তি হয়, অলিখিত চুক্তি। সেই চুক্তিটা কি, সারপ্লাস লোক এপারে চলে আসবে, হিন্দুদের জমি জমায় আমরা বসিয়ে দেবো ভাগচাষি বলে, তারা আমাদের ভোট দেবে, আমরা জিতব। এই প্রসেস চলছে, কিন্তু লোক সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে, তাদের তো বাংলায় রাখা যাচ্ছে না, তাই বর্ডার দিয়ে ঝাড়খণ্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ বর্ডার আছে, ওই সব বর্ডার দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেখানে তাদের সব কিছু করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থেকে আরম্ভ করে এভরিথিং করার জন্য সমস্ত এজেন্ট আছে, এবং তার 90% কিন্তু হচ্ছে হিন্দু এজেন্ট। তারা পয়সার বিনিময়ে এইগুলো করছে, এবং ধীরে ধীরে এরা ওই ছোট ছোট রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে। কিভাবে ছড়িয়ে পড়ছে? তারা ফেরিওয়ালা, ঠেলাওয়ালা, মুটে, মজুর এইসবের নামে ছড়িয়ে পড়ছে। তারা ওইখানে গিয়ে তারা ধীরে ধীরে ওখানে লাভ জেহাদ করছে, বিয়ে করছে, এবং ওখানকার মেয়েদের বিয়ে করে ওখানে দোকানপাট, জমি জমা কিনে সেখানে বাস করছে। আর ঝাড়খণ্ডে কিন্তু একটা ভয়াবহ ব্যাপার ঘটছে।
ঝাড়খণ্ডের হাসপাতাল পরগনায় যেহেতু তারা কিনতে পারে না জমি, তাই কী করছে তারা সেখানকার মেয়েদের বিয়ে করে সেখান থেকে যেহেতু ওই সম্পত্তি আদিবাসীদের সম্পত্তি তারা করছে, তারা দান হিসেবে নিচ্ছে। দান করা যাবে জমি, বিক্রি করা বা কেনা যাবে না, তাই দান হিসেবে নিচ্ছে, জামাইয়ের নামে দান হিসেবে নিয়ে নিচ্ছে। এই ভয়াবহ ঘটনা কিন্তু ঝাড়খণ্ডে ঘটে চলেছে। এইভাবে আমরা কি দেখছি, ভারতের যে ছোট ছোট রাজ্যগুলো আগামী দিনে ইসলামীকরণ হয়ে যাবে, কারণ এখানে যেহেতু লোক সংখ্যা কম এবং সিটও কম, এবং এখান থেকে আগামী দিনে এই জিহাদিরাই কিন্তু এমপি হয়ে যাবে লোকসভায়, এবং তারা হবে মুসলিম। মুসলিম এমপিরা সমস্ত লোকসভায় যাবে। আমরা মনে করব কি ভোটে জিতে এসছে, আসলে কিন্তু এরা কিন্তু জানবেন এরাও কিন্তু ওই আল কায়দা বলুন, আইসিস বলুন, আরও যত যে জঙ্গি সংগঠন আছে তাদেরই অংশ, তাদেরই হচ্ছে মানসিকতা সম্পন্ন অংশ, যারা এই লোকগুলো পার্লামেন্টে যাবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এবং এরা গিয়ে একমাত্র এদের স্বার্থের জন্য লড়াই করবে এবং বলবে তাদের জন্য বিভিন্ন রকমের ফ্যাসিলিটি করবে। এই অনুপ্রবেশকারীরা আগামী দিনে আমাদের এই দেশের মালিক হয়ে বসবে, এবং এইভাবে যখন একটা এক করে স্টেট তারা দখল করতে আরম্ভ করবে, আসামে করেছে, কিন্তু আপাতত আসামে তাদের যে এটা বন্ধ হয়ে আছে, তখন তারা কি করবে, বলবে যেহেতু এখানে মুসলমান বেশি, তাই এটাকে ইসলামিক, যেহেতু তারা আল্লাহ বিশ্বাস করে, তাহলে এটাকে ইসলামীকরণ করতে হবে। খুব সোজা হিসাব, যেভাবে বাংলাদেশকে বলা হচ্ছে 90% মুসলমান, কাজে এটাকে ইসলামীকরণ করতে হবে, এটাকে ইসলাম রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। কারণ ইসলামে কোনো সেকুলারিজম নেই। এই ভারতের বুকে মমতা ব্যানার্জি চরম হিন্দু বিরোধী, রাহুল গান্ধী চরম হিন্দু বিরোধী, কমিউনিস্টদের কথা তো বলার কোনো প্রয়োজনই আসে না, কারণ ওদের জন্মলগ্ন থেকে ওরা হিন্দু বিরোধী। আরও যেসব দলগুলো আছে এরা সবাই হিন্দু বিরোধী। বিজেপি ঝাড়খণ্ড নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহ ইত্যাদি নেতারা বারবার বলে আসছে যে অনুপ্রবেশ ঝাড়খণ্ডকে দখল করে নিয়েছে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, একে যদি রক্ষা করতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। তার আপ্রাণ বলছে হয়তো বিজেপি জিতে আসবে, কিন্তু আমি বলতে চাই যে বিজেপি কিন্তু এর আগের ইলেকশনেও বিজেপি জিতেছিল। একই ইস্যু ছিল, রঘুবর দাসকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। সেই রঘুবর দাস কী করেছিলেন আপনারা জানেন। তার আমলে ওই একই ঘটনা ঘটতো, বাংলাদেশ থেকে তারা আসতো, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে তারা বিয়ে করতো, তারা জামাই গ্রাম তৈরি করত। ওখানে খ্রিশ্চানীকরণের বিরুদ্ধে কারা গেছিল? বজরঙ্গীরা গেছিল, বজরং দলের ছেলেরা, এবং তাদের এই রঘুবর দাসের পুলিশ ধরে এমন ধরাই দিয়েছিল যে তারা ঘেন্নায় তারা মুখ লুকিয়ে নিয়েছিল। আর তারই ফলশ্রুতিতে আমরা কী দেখেছিলাম, এই রঘুবর দাস পরবর্তী নির্বাচনে গোয়ারা হেরে যায় এবং হেমন্ত সোরেন ক্ষমতায় আসে। কাজে আমার প্রশ্ন, ঠিক একই জিনিস ঘটেছিল খট্টরের আমলে হরিয়ানাতে, এবং খট্টর যদি নির্বাচনে দাঁড়াতো গোয়ারা হারতো, তাই তাকে ইলেকশনের কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবে ছোট ছোট রাজ্যগুলো যারা মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির তরফ থেকে, তারা যদি কম্প্রোমাইজ করে, তখন কি হচ্ছে, হিন্দু জনতা হতাশ হচ্ছে, তারা কিন্তু তখন বলছে যখন সবাই এক, তাহলে দরকার নেই এদের এরা পাল্টে দিচ্ছে। কাজে আমার প্রশ্ন যে ঝাড়খণ্ডে যে এবারে যে বিজেপি সরকার আসবে, সে বিজেপি সরকার কাকে মুখ্যমন্ত্রী করবে আমি জানি না, সেখানে অনেকজন দাবিদার আছে, কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই যে কথাটা বলে গেছে, তারা এনআরসি চালু করবে এবং ওই অনুপ্রবেশকারীদের তারা আসা বন্ধ করবে। সত্যি কি সেটা করবে? আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু এটা বলে না, এবং আমি বাধ্য হচ্ছি বিজেপির সমালোচনা করতে। হ্যাঁ, আমি করব, কেন আমাদের আশার আলো তো আর কেউ নেই। ওদেরকে তো আমি বলতে পারি না, ওদের বলে লাভ কি আছে, ওদের তো ঘোষিত নীতি। কারণ কংগ্রেসের নেতা বলছে ঝাড়খণ্ডে আমি অনুপ্রবেশকারীদেরও 450 টাকায় সিলিন্ডার দেবো আমরা ক্ষমতায় আসার পরে। তারা তো বুক বাজিয়ে বলছে তারা, হ্যাঁ অনুপ্রবেশকারীদের দেবো আমরা।
তো আমরা আজকে বিজেপি যে কথা বলছে, নরেন্দ্র মোদী স্বয়ং যে কথা বলছেন, তারা কি সেই জিনিস করবেন? এই কিন্তু সুবর্ণ সুযোগ, এইবারই কিন্তু হচ্ছে এই সুবর্ণ সুযোগ। এবং মনে রাখবেন, যদি শুধুমাত্র এই কথাগুলো ভোটে জেতার জন্য ওই হাওয়ায় হাওয়ায় এই কথাগুলো হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই হিন্দুরা কিন্তু আপনাদের আর সুযোগ দেবে না। হিন্দু হতাশায় ডুবে যাবে, এবং হতাশায় ডুবিয়ে দিয়ে ওই সোনিয়া গান্ধীর মতো আবার কাউকে ভারত সামগ্রী করবে। এবং যে সোনিয়া গান্ধী যে আইন করতে গেছিল, কোনো হিন্দু তার জমি তার পাশের কোনো মুসলমান বা খ্রিস্টান যদি কম দামে কিনতে হয়, তাকেই বিক্রি করতে হবে, তাহলে সেই আইন পাস হবে। এবং হিন্দু, আপনি মনে রাখবেন, আপনি কিন্তু দ্রুত এই দেশ থেকে অ্যাবলিশ হয়ে যাবেন। যে যতই বলুক না কেন যে সনাতনকে কেউ শেষ করতে পারে না, ওইসব থিওরিটিক্যাল কথাবার্তা আমি মানি না, বিশ্বাস করি না, আমি ঘেন্না করি। বাস্তব সেই বাস্তবকে মেনে নিয়ে ক্ষমতায় আসলে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেইগুলো পালন করবেন। আর তা না হলে হিন্দুর পতনের জন্য কিন্তু আপনারা সবাই তৈরি থাকবেন, এই কথা বলে গেলাম।